প্রথমত কয়েকটা পার্টে আজকে আমাদের এই বক্তব্যগুলো একটু বলা উচিত, যেহেতু অনেকে হয়তো গ্রুপ ফলো করেন না, বা অনেক সময় গুগল মিটগুলো যখন হলো তখনও অনেকে মিস করে গেছেন, অনেকে জয়েন করেননি, যে কারণে বেশ কিছু বিষয় নিয়ে অনেকের মধ্যে একটা হতাশা বা অনেকের মধ্যে একটা মানে দুশ্চিন্তা কাজ করছে। আজকে লাইভটা শুনলে হয়তো বা কিছুটা আপনাদের রিলিফ পেতে পারেন, সেই হিসাবে আমি কয়েকটা বিষয় বলছি। কিছুটা কোর্ট ম্যাটার, কিছুটা আন্দোলন, সব মিলিয়ে বলার চেষ্টা করছি। যা যা ঘটনাগুলো আছে সেগুলো একদম সামনে তুলে ধরছি। প্রথমত আপনারা জানেন যে আমাদের একটা রিভিউ হয়েছে, আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। আমরা 4টে পার্টে 4টে অ্যাডভোকেট অন রেকর্ড আলাদা আলাদা করে দিয়েছি। পুরনো অ্যাডভোকেট অন রেকর্ডদের আমরা বাদ দিয়েছি, নতুনদেরকে ইনক্লুড করেছি, এরকম অনেকগুলো আছে। তো সেই রিভিউ আমরা করেছি, সেগুলো তো কমপ্লিট হয়েছে, ঠিকই আছে, সে ব্যাপারে আমি একটু পরের দিকে আসছি। কিন্তু আমাদের পাশাপাশি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনও রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু রিভিউ ফাইল করার পরেও তারা তড়িঘড়ি পরীক্ষা নিয়ে দ্রুত ব্যাপারটাকে মিটিয়ে ফেলার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে জুলাই মাসের 14 তারিখ নাগাদ, জুলাইয়ের 14 তারিখ নাগাদ সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে। তো জুলাইয়ের মধ্যেই মোস্ট প্রবাবলি আমাদের রিভিউ লিস্টেড হওয়া সম্ভাবনা প্রবল। এবং আমাদের যে রিভিউর গ্রাউন্ড, যেভাবে জাজমেন্টটা মানে খুব বাজেভাবে করা হয়েছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে ইরোর আছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে তার ভুল আছে, তাই আমরা যথেষ্ট রিভিউতে আশাবাদী যে আমরা রিভিউতে আমাদের অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা প্রবল, এবং রিভিউ থেকে আমরা ফিরবো এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে, এই প্রচেষ্টা নিয়ে আমরা লড়াই করছি। স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট তারাও রিভিউ করেছে, তারা কি আশাবাদী নয়? তাদের তো আশাবাদী হওয়ার কোনো জায়গা নেই। তাদের প্রচেষ্টা এবং তৎপরতাটা গুরুত্বপূর্ণ, কারণ তারা গভর্নমেন্টে আছে, তারা প্রথম পার্ট, তাদের উপর অনেক কিছু নির্ভর করছে এই রিভিউটাকে অ্যাকসেপ্ট করানো, রিভিউটাকে যাতে তৎপরতার সাথে দেখে আমাদের যে চাকরি সেটাকে ফিরিয়ে দেওয়ার যে কাজ, সেই কাজটা সরকারের নিখুঁতভাবে করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে যে মানে অর্ডার, সে অর্ডারকে সবার সামনে ইস্যু করে একটা কোর্টের অজুহাত দিয়ে দিচ্ছে। বলছে কোর্ট বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাই আমরা এখন থেকে শুরু করছি। শুধু শুরু করছি নয়, ফর্ম ফিল আপটা শুরু করলো, এবং অত্যন্ত কৌশলে আমরা বিকাশ ভবনের সামনে যখন ধর্ণা অবস্থান চালাচ্ছি, এখন না আগে, আমরা বারবার অ্যাপ্রোচ করেছিলাম, আপনারা আমাদের সঙ্গে বসুন, নোটিফিকেশান আপনারা এখনই পাবলিশ করবেন না, এবং আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন, আমাদের কাছে আরও বেটার অপশান আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এরা এত নির্লজ্জ, ন্যূনতম সেই জায়গাটা সৌজন্য তারা দেখাননি। তারপর তো তারা পাবলিশ করলো। এখন পাবলিশ করার পর ওদের এত প্ল্যানফুলি পাবলিশ করলো যে জুন এবং জুনের একটা বড় সময় হাইকোর্ট খোলা থাকবে না, আর জুলাইয়ের 14 তারিখ যে সময় পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ, এইটুকু সময়ের মধ্যে ওরা ফর্ম ফিল আপটাকে করিয়ে নিতে চাইবে। তুমি যখন রিভিউটাকে পিটিশনের রিভিউ ফাইল করেছো, এদিকে তুমি দ্রুত মানে ইয়েটাও করে নিচ্ছ, ফর্ম ফিল আপটাও করিয়ে নিচ্ছ। তার মানে কি, তুমি সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউর সময় কি বলবে? যে আমার সব ফর্ম ফিল আপ করানো হয়ে গেছে আর রিভিউর রেজাল্ট নিয়ে আমার লাভ নেই? নাকি দুদিন আগে আমরা সিএমকে বলতে শুনেছিলাম রিভিউর রেজাল্ট যা হবে তাই মেনে নিতে হবে? তার মানে আপনারা কি ভিতরে ভিতরে ঠিক করেই রেখেছেন নাকি রিভিউটাকে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন? আমাদের ন্যূনতম একটা দাবি ছিল, অনেকগুলো দাবির মধ্যে একটা প্রথম দাবি ছিল, এই মুহূর্তে আপনারা রিভিউ রেজাল্ট না দেখে কোনো রকম ফর্ম ফিল আপ করাবেন না। তো সেই দাবিকে উপেক্ষা করে শিক্ষামন্ত্রী প্রেস বিবৃতি দিয়ে জানালেন
2016 SLSTর সমস্ত শিক্ষক শিক্ষিকা নাকি পরীক্ষা দিতে রাজি। যারা রাজি নয় তারা ওই মুষ্টিমেয় কিছুজন আছে, মানে আমাদের দিকে তাকিয়ে বলছে মুষ্টিমেয় কিছুজন আছে। তো আমরা যেটা ঠিক করলাম যে তাহলে চিঠি লিখবো। আমরা একাধিক চিঠি তাদের কাছে পাঠিয়েছি, একাধিক চিঠি। প্রথম দফায় কিছু রিসিভ করিয়েছেন, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি রিসিভ সেন্টারকে বলেছেন যে এদের চিঠি আর রিসিভ করা যাবে না। একটা রিসিভ সেন্টার খোলা আছে, সেখানে সমস্ত চিঠি রিসিভ সেন্টারে পড়বে এবং রিসিভ দেওয়া হয়। শুধুমাত্র 2016 SLSTর আনটেন্টেড টিচার্সদের চিঠি রিসিভ করা হবে না। এত বড় বেআইনি কাজ করার ক্ষমতা তিনি রাখেন কিভাবে? অর্ডারটা দেন কি করে? লিখিত দেখাতে বললে তারা লিখিত দেখাতে পারলো না। খবরটা আমাদের কাছে এলো। আমি আজকেই গিয়ে ওখানেই যত চিঠি ছিল, প্রায় 4500 চিঠি ছিল আজকে আমাদের কাছে, সমস্তটা নিয়ে গিয়েছিলেন বিকাশ ভবনের সামনে, আপনারা দেখেছেন। তারপর তাদেরকে বলেছি আজকে চিঠি আমরা রিসিভ করাবই, নাহলে ভিতরে ঢুকে যাব। আজকে ওনারা ভিতরে ঢুকে সেই প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে বার্তা নিয়ে এসছেন, ওনারা নাকি সোমবার থেকে আমাদের চিঠি রিসিভ করাবেন। এখানে আমরা মনে করছি এটা আমাদের নৈতিক জয়, কারণ আপনি যা ইচ্ছা তাই আপনারা করবেন আর আমরা সেগুলো মুখ বুজে মেনে নেব না। এবার আসি, এই যে নোটিফিকেশন পাবলিশ হলো, মাঝখানে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার, আর একটা হচ্ছে ওবিসি মামলা। ওবিসি মামলায় তার আগে ওবিসি লিস্ট পাবলিশ করলো। যারা ওবিসি এতে আগে ছিল 2016-তে, তাদের কেউ ওবিসি বিতে চলে গেল, যারা বিতে ছিল তারা এতে চলে এলো। একটা জগা খিচুড়ি কর্মকাণ্ড করে দিল। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে সেটা স্টে পড়লো, যদিও তার মূল মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে। তারপরে সেটা হাইকোর্টে স্টে পেল এবং হাইকোর্টে ওবিসিকে স্টে করলো, তারপরেও তাদের ফর্ম ফিল আপটা স্থগিত করলো না তারা। তার মানে কি? তারা আমাদেরকে ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারে, মৃতদেহ যদি পড়ে থাকে সেটার আবার যদি পোস্টমর্টম হয়, তাই তাড়াতাড়ি কবরে পুঁতে দিতে চাইছে বা পুড়িয়ে দিতে চাইছে, যে ঝামেলা মিটিয়ে নিজেরা পরিষ্কার হয়ে যেতে চাইছে। এটা হচ্ছে আসল গল্প। সেই জন্য তারা কিন্তু ফর্ম ফিল আপটা আটকাতে চাইছে না। এখন যারা ওবিসি অন্তর্ভুক্ত তারা কিভাবে পরীক্ষা দেবে? দিতে পারবে না। মানে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে? করতে পারবে না। মানে আমাদের কথা বলছি না, আমরা 16-র কথা বলছি না, আমরা আপামোর একটা বড় অংশের কথা বলছি, যারা নতুন ফ্রেশার তাদের কথাও বলছি। তো আমাদের অনশন আন্দোলন এবং সেই বড় একটা এক্সট্রিম লেভেলের আন্দোলন, সেখান থেকে যে সরকার অনশনের আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছেন, তাদের ন্যূনতম এখনো পর্যন্ত এই বোধটা হচ্ছে না। তারা প্রতিদিন প্রেস বাইট দিয়ে বলে যাচ্ছে আপনারা অনশন তুলে নিন। লজ্জা করে না আপনাদের? অনশন তুলে নিতে বলছেন, আপনারা সমস্যার সমাধান করছেন, একটা ন্যূনতম দাবি মানার ক্ষমতা নেই আপনাদের। আপনাদের এতগুলো ছেলের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিয়েছেন, এখনো পর্যন্ত রিভিউ পিটিশন থেকে কিভাবে জিতে আসবেন সেই চেষ্টা করছেন। আমরা 3টে চেষ্টা করেছি। একটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবিকে সামনে রেখে আমাদের দাবিকে পাওয়ার একটা চেষ্টা যেমন আমরা চালাচ্ছি, তেমনভাবেই আমরা হাইকোর্টে পিটিশন দায়ের করেছি। এখনো পর্যন্ত আমরা 3টে পিটিশন ফাইল করেছি, আরও একটা ফাইল করার সামনের পথে আছে, কালকে পরশুর মধ্যে ফাইল হবে এবং সেগুলো ধারাবাহিক লিস্টের মধ্যে আছে, কজ লিস্টের মধ্যে চলে এসছে। সেগুলো ডেলি যে লিস্ট, সেই লিস্টের মধ্যে আছে। একটার নাম্বার হচ্ছে WPA 13160 of 2025, দ্বিতীয়টা হচ্ছে WPA 13476 of 2025, WPA 12713 of 2025। এই কেসগুলো কিন্তু লিস্টেড হয়েছে এবং এই কেসগুলো আমরা ভিন্ন ভিন্ন গ্রাউন্ড দিয়ে করেছি, আলাদা আলাদা গ্রাউন্ড তার মধ্যে আছে এবং হাইকোর্টে আমরা এই কেসটাকে নিয়েছি। এবার কি কি গ্রাউন্ডে আছে? অনেক রকমের গ্রাউন্ড আছে। এই কেসটার অর্থ বা এই কেসটার কারণটা কি? আমরা এই মুহূর্তে কোনো পরীক্ষা চাইছি না। আমরা এই মুহূর্তে নোটিফিকেশনটা, যে গেজেটটা দেওয়া হয়েছে সেই গেজেটটা যথাযথ নয়,
এই সবটা মিলিয়ে এই কেসটা করা হয়েছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার 2016 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিকে নিয়ে 2016 একটা কেস, 16 ভ্যাকেন্সি অনুযায়ী কিছু গ্রাউন্ড সাজানো হয়েছে এবং সেখানে আরও দেওয়া হয়েছে যে রিভিউর যে রেজাল্ট, রিভিউ ফাইল হয়েছে, রিভিউ রেজাল্ট না দেখে কোনোভাবে যাতে ফর্ম ফিল আপ না হয় সেটাকে একটা গ্রাউন্ড হিসাবে রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে এখন সরকার যেটা করেছে 2016 ফার্স্ট SLST সেটাকে টোটালি ডিলিট করে দিয়ে ডাইরেক্ট 2025 গেজেট নিয়ে এসে 2025 গেজেট নিয়ে এসে ডাইরেক্ট SLST 2তে চলে গিয়েছে একবার। এই যে গেজেট, এই গেজেটটার মধ্যে পার্থক্য কি আছে 2016 এবং 2025? কেন এটা নিয়ে কেসের গ্রাউন্ড, কেন আমরা এই কেসটাকে কেন মুভ করার প্রয়োজন আছে? এই জন্য যে 2016 যারা আমরা চাকরি করছিলাম, আমরা সেই সময় যারা পরীক্ষা দিয়েছি তাদের মধ্যে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা সেই সময়কার নিয়ম অনুযায়ী 250 নাম্বার পাস কোর্স পড়ে 9-10-এ চাকরি করেছে। বর্তমানে যে গেজেট পাবলিশ হয়েছে, যখন সুপ্রিম কোর্ট তাদেরকে বসার অনুমতি দিয়েছে, তারা নতুন করে পরীক্ষায় বসবে বলেছে, 2025 গেজেট অনুযায়ী এই 250 পাওয়া ছেলেটি আর দ্বিতীয়বার পরীক্ষা বসতে পারবে না, যদিও সে চাকরি করত। এটা দ্বিতীয় হচ্ছে, সেই সময়কার NCERT যে রুলস ছিল, সেই রুলস অনুযায়ী বয়সের ছাড় এবং নাম্বারের ছাড় একটা অংশ ছিল ST SC জেনারেল সবার, তাহলে তারা এই 25 অনুযায়ী নতুন NCERT রুলসের অন্তর্ভুক্ত হয়েছে, তারা পরীক্ষা দিতে পারবে না। মানে এগুলো ইচ্ছা করেই করা হয়েছে। মানে আপনারা ভাবছেন না, বাড়িতে বসে পড়ছেন, ভাবছেন যে আমরা পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে পাস করব, আপনাদের এই যে একটা অংশের বিরাট কনফিডেন্স, আমরা তো আন্দোলনে পড়ে আছি, কারণ আমরা তো বিষয়টাকে খুব জটিল বলে মনে করছি। আর আপনারা তো ভাবছেন অতি দ্রুত পরীক্ষা হবে, ডিসেম্বর পর্যন্ত আবার নতুন নিয়োগে, নতুন স্কুলে, নতুন ভালোভাবে আপনারা যাবেন, সেটা ভাবছেন। প্রবলেমগুলো শুনুন। তো এরা প্ল্যানিংটাই এমনভাবে করেছে যাতে পরীক্ষাটা একেবারেই না হয়, সেই জন্য এই প্ল্যানিংটা করা হয়েছে। পরীক্ষা হবে না, আবার রিভিউ থেকে আমাদের ফিরিয়েও আনবে না, কারণ ওই যে অলরেডি একটা DA-র শতাংশ বেড়েছে, ভাতার উপরে চাপগুলো পড়ছে, ভাতা বাড়ানোর প্ল্যান নিচ্ছে ইয়ের আগে, বিধানসভার আগে। তাহলে আমাদেরকে যদি বলি দিয়ে রেখে দিতে পারেন, কোর্টের অজুহাত দিয়ে আমাদের ফেলে রেখে দিতে পারবে, তাহলে পরে কি হবে? তাহলে পরীক্ষাটাও নিতে হলো না, আমাদেরকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সেই জন্যই তো আমাদের সঙ্গে বসতে পারছে না, কারণ আমরা তো এই প্রশ্নটাই করবো যে আপনারা পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার পরে মনে করুন 5000 ছেলে চাকরি পেল আর 10,000 জন পেল না, তাদের নিয়ে আপনারা কি করবেন? আপনাদের দুর্নীতির কারণে তো চাকরিটা গিয়েছে, তাহলে তারা কি করবে? এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে। আপনাদের দুর্নীতির দায় আমরা কেন দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে, তার জন্য ওরা আমাদের সঙ্গে দেখা করে না। এখন এই সমস্ত সমস্যাগুলো আছে, এবং এখন যে OBC জট পাকানো সমস্যা, তাতে সেই সময় যারা OBC সুযোগ নিয়ে পরীক্ষা দিয়েছিল 25 গেজেট অনুযায়ী সেগুলো পাবে না। ফলে এরকম একাধিক গ্রাউন্ড আছে, আমরা সবগুলো এত ডিসকাশন গভীরে যাচ্ছি না, মোটামুটি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিলাম আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য, যে কেন এই গেজেটটা আটকাবে, কেন এই পরীক্ষাটা আটকাবে, সেইগুলো শুধু বলে দিলাম কয়েকটা। টেন্টেডদের টার্মিনেশন, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার এখানে কার্যকর করার কথা বলা হয়েছে। টেন্টেডরা যে ফর্ম ফিল আপ করতে পারবে না, সেই বিষয়টাকে এই কেসের ইনক্লুড করা হয়েছে। আর আরেকটা পিটিশন ফাইল হয়েছে বলে শুনেছি, সেটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। কারণ আমাদের নোটিফিকেশনে নাকি লেখা আছে যে রিভিউ রেজাল্ট অনুযায়ী এই পরীক্ষার ভাগ্য নির্ধারিত হবে, আউটকাম অফ দ্য রেজাল্ট অফ রিভিউ। বলুন তো, আমি একজন ফ্রেশ ক্যান্ডিডেট, যে 7-এ নেই, 5-এ নেই, 16-ই নেই, কিছুতে নেই, আমি নতুনভাবে প্রিপারেশন নিচ্ছি, সেই রিভিউর এই রেজাল্টের কন্ডিশন, সেই কন্ডিশনে সে ফর্ম ফিল আপ করবে কেন, পরীক্ষা দেবে কেন? তার রিভিউ রেজাল্ট যা হবে সেই অনুযায়ী যদি তাকে চলতে হয়, তাহলে কেন পরীক্ষা দেবে? ফলে এই ধরনের গ্রাউন্ডগুলো দিয়ে কেস আমাদের পক্ষ থেকে করা হয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত এই কেস উঠবে এবং আমরা এই কেসে জয়লাভ করব, এটা আমরা আশা করছি না, গ্রাউন্ড অনুযায়ী তাই বলে। এবার অনেকে এটা বলতে পারেন যে আচ্ছা, আপনারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেন গেলেন না? খুব ভালো করে বুঝবেন, এটাই তো প্ল্যানিং।
সুপ্রিম কোর্ট 14 তারিখ পর্যন্ত ছুটি। 14 তারিখ পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি, 14 জুলাই, তাহলে পরে 14 জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিচ্ছি এরা, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আমার কোনো লাভ নেই। মানে লাভ কেন নেই, আরো গল্প আছে, আরো আইনি জটিলতা আছে, সেটা বলছি। এরা সেটা চেয়েছে, স্পেশাল বেঞ্চে উঠবে না, সেটা এরা চেয়েছে, কারণ আরো একটা আইনগত জটিলতা আছে। সেটা কি শুনুন। আগে আর্টিকেল 226 এটাকে ব্যবহার করতে হয়, অর্থাৎ আমাদের যে গেজেট সেখানে প্রথমে আমাকে 226 অর্থাৎ হাইকোর্টে প্রথমে আমাকে অ্যাপিল করতে হয়। হাইকোর্ট যদি বলে সুপ্রিম কোর্টে যেতে, তবে আমাকে সুপ্রিম কোর্টে যেতে হয়। কিন্তু আমি ডাইরেক্টলি আর্টিকেল 32 এটাকে যদি প্রয়োগ করি, অর্থাৎ হাইকোর্টকে উড়িয়ে দিয়ে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গেলে, হ্যাঁ, তাহলে পরে সেটা আমাকে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট হাইকোর্টে পাঠিয়ে দেবে, সেটারই সম্ভাবনা বেশি আইন অনুযায়ী। তার জন্য প্রথমে হাইকোর্ট হয়ে আমাকে সুপ্রিম কোর্টে যেতে হয়। এখন আপনি বলবেন যে সুপ্রিম কোর্টের রায় হাইকোর্ট কেন অ্যাকসেপ্ট করবে, বা হাইকোর্টে করতেই পারে। এই যে ওবিসি মামলা, মূল মামলা কোথায় আছে? ঝুলে। মূল মামলা ঝুলে আছে কিন্তু সুপ্রিম কোর্টে, তো সেটার অজুহাত তো হাইকোর্ট দিল না, তাই না? তাহলে এইটা হচ্ছে পুরো লয়ারদের সাথে আলোচনা করে, যেটা একদম আইন মোতাবিক সেইভাবে করেই করা হয়েছে। ডেলি লিস্টেও আছে, আপনারা দেখছেন বারবার মেনশন করার পরেও এটা তুলছে না। যাতে দ্রুত মেনশন করা হয়, আমরা তার জন্য কয়েকটা বিশেষ আইনি প্রক্রিয়ার মানে সহযোগিতা নিয়েছি। আর দেখা যাক, আমরা হয়তো দ্রুত এটা থেকে ফিডব্যাক পাবো। অর্থাৎ সরকার যেহেতু এত প্রতিবন্ধকতার মধ্যেও এত ইন্টারেস্ট নিয়ে ফর্ম ফিল আপটা করাচ্ছে, আমরা এই ফর্ম ফিল আপের এই যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো হাইকোর্টের কাছে তুলে ধরে আমরা অবশ্যই এটা থেকে স্টে পাবো। আপনারা এটা আশ্বস্ত থাকতে পারেন। এবং এত তাড়াতাড়ি এটা পরীক্ষা নিয়ে সব কিছু লাস্টটাকে পুঁতে দেবে, আর আমরা রিভিউ থেকে ফিরে আসতে পারবো না। এই যে এদের যে ভয়ঙ্কর একটা প্ল্যান, এই প্ল্যান তো কোনোভাবেই সাকসেস করতে দেওয়া যাবে না। যে জন্যই আমরা একটা বড় অংশ, এমনকি দেখবেন ব্লাইন্ড বয়েজ অ্যাসোসিয়েশন থেকেও একটা দৃষ্টি সংক্রান্ত বিশেষ সক্ষম আমাদের একজন টিচার, তিনি পর্যন্ত অনশনে বসেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আপনারা একটা বড় অংশ এত কিছু দেখার পরেও আপনারা বাড়িতে পড়ছেন, ভাবছেন নতুন করে পরীক্ষা দিয়ে পাস করবেন। আর যদি পরীক্ষায় পাস চাকরি না পান, তাহলে ডিসেম্বরের 31 তারিখের পর কি হবে সেটা কিন্তু আপনারা ভাবছেন না। অনেক সময় পাবেন, রিভিউ আছে, রিভিউর রেজাল্ট আছে, কিউরেটিভে চাকরি তো ফিরবেই, চাকরি তো ফেরাতেই হবে। কারো বাপের দয়ায় চাকরি পায়নি। আমাদের আগে আমার আগে 140টা 42টা 45টা করে ওএমআর মিসম্যাচ ক্যান্ডিডেট আছে, তাদেরকে টপকে গিয়ে আমরা এমপ্যানেল হচ্ছি সেকেন্ড কাউন্সিলিং থেকে। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র আমার ক্যাটাগরিতে 2টো সিট ছিল, আমি একে ওয়েটিং হয়েছিলাম। আমার আগে 2টো তারা টেন্টেড ক্যান্ডিডেট, আমাদের সব সিটগুলোকে তারাই তো খেয়েছে। আমরা তো মারামারি করে লড়াই করে আমাদের হকের চাকরিটা আদায় করেছি। এত সহজে ছেড়ে দেবো চাকরিটা? তোমরা চুরি করবে আর আমাদের হকের চাকরিগুলো আমরা ছেড়ে দেবো? এত সোজা নয়। আইন দিয়ে লড়বো, রক্ত দিয়েও লড়বো। কারণ আপনারা হয়তো ভাবছেন খুব সহজ, আমরা ভাবতে পারছি না বলে আমরা রাস্তায় আছি। কেন জানি না আপনারা কেন এত হতাশ হয়ে পড়ছেন। লড়াই কখনো ব্যর্থ হয় না, আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আর সেই আন্দোলন তখনই আরও সাফল্যের দিকে যায় যখন ব্যাপক মানুষের অংশগ্রহণটা থাকে। ব্যাপক ইয়ে নিয়ে এটা অনশন আন্দোলনের মতো আন্দোলন হচ্ছে, সেখানে আমাদের অংশগ্রহণ কম। কেন অংশগ্রহণ কম থাকবে? ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ কেন থাকবে না? সেটা তো হওয়া উচিত। আর সুপ্রিম কোর্টেও একটা কেস হয়েছে, আপনারা দেখেছেন, ড্রাফটটা পড়বেন, সেখানেও মনে হয় না, সেটা জানি না কি গতিবিধি হবে, যে কেউ করে থাকুক। তো সেই ড্রাফটটাও আপনারা পড়বেন, সেখানেও দাবি করা হয়েছে। সেখানে ড্রাফটটা অবশ্যই পড়ার কথা বলছি আপনাদেরকে, ড্রাফটটা পড়বেন। আর আমাদের যে ড্রাফট এই রিভিউ, আমি তো ড্রাফটের কী কী মানে আছে সেগুলো বলেই দিলাম। আপনারা সবচেয়ে ভালো হচ্ছে আপনারা আরও স্যাটিসফ্যাকশন পাবেন, স্যাটিসফাই হতে পারবেন, ভালো মন্দ বিচার করতে পারবেন প্রত্যেকটা পার্টির ড্রাফটগুলোকে নিয়ে। যে এই যে আমি একটা কেস করে দিলাম বললাম, আপনারা সেই কেসে কি লিখেছেন সেটা অ্যাডমিনদের কাছে জানতে চান। আমরা যেমন বলে দিলাম কয়েকটা বিষয় যে আমরা এই গ্রাউন্ডের উপরে কেসগুলো করা হয়েছে। আপনারা প্রত্যেককেই, যারাই কেস করছে, যেভাবেই করছে, তাদেরকে জানতে চান কি তার গ্রাউন্ড দিয়ে আপনারা কেস করেছেন, সেগুলো জানা উচিত। কেউ চিঠি লিখছে, বিভিন্ন দপ্তরে হোক, বিভিন্ন জায়গায় হোক, আপনারা চান
যে চিঠির বয়ানটা কি আছে আপনারা দিন, বা চিঠিটা রিসিভ হলে পারে চিঠিটা আপনারা পোস্ট করুন, বা চিঠির বয়ান কি আছে আপনারা পোস্ট করুন, আমরাও সেই জায়গায় মেল করতে পারি কিনা, এগুলো আপনারা করুন। তাহলে পরে অনেকটা কিছু আপনাদের কাছে ক্লিয়ার হবে, অনেক কিছু জানতে পারবেন। এবার অনশন আন্দোলনে আমরা আজকে আর একটা কর্মসূচি রেখেছিলাম, সেটা হচ্ছে গেজেটটাকে পোড়ানো। আপনারা দেখেছেন আমরা আগামীকাল আরও একটা কর্মসূচি রেখেছি। সেখানে আমরা বিভিন্ন যে ছাত্র সংগঠন, সমস্ত ছাত্র সংগঠনকে আমরা ওপেন কল দিয়েছি। ওপেন কল দিয়েছি কেন না, ওপেন কল দিয়ে একটা শিরোনাম দিয়েছি, শিক্ষার সংকটে ছাত্র শিক্ষক প্রতিরোধ। এই একটা শিরোনামে আমরা কালকে একটা প্রোগ্রাম করছি অনশন মঞ্চে। কারণ অনশন মঞ্চটা তো শুধু অনশন চলবে এমন নয়, সেখানে তো প্রোগ্রাম রাখতে হয়, কারণ এগুলো তো আন্দোলনের অংশ। তাই অনেকে বলেছিল যে কালকে নয় পরশু নয়, কিন্তু আমরা তো অনশনের ধারাবাহিক একটা প্রোগ্রাম আছে, কোনো এমন একটা দিন নেই যেখানে আমাদের প্রোগ্রাম বন্ধ আছে। ধারাবাহিক প্রোগ্রাম ওটা তো চলবেই, আপনারা শুধু অংশগ্রহণ করুন, এটা খুব জরুরি। সেখানে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ডেকে এই শিরোনামের উপরে প্রোগ্রাম দিচ্ছি, এবং আমরা সকলকে, সমস্ত ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি এবং এখনও জানাচ্ছি যে আপনারা আসুন এবং আপনাদের ক্যাম্পাসে, আপনাদের পেজে, আপনাদের যে বিভিন্ন এজেন্ডায় আমাদের সমস্যার কথাটা তুলে ধরুন। সেটা নিয়েই মূলত এই প্রোগ্রামটা আছে। আপনারা কালকে সকলে এই প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করবেন, এটা আশা রাখি। একটা 21 ধারাবাহিক প্রোগ্রাম, এর মাঝখানে আমরা 21 তারিখ শনিবার একটা প্রোগ্রাম রেখেছি। যে স্কুল সার্ভিস আমাদের সঙ্গে কোনো রকম কোঅপারেট করছে না, যে শিক্ষা দপ্তর কোনো কোঅপারেট করছে না, অনেক সময় ফুটবল খেলায় দেখেছেন যে বারবার একটা প্লেয়ার যখন ডিস্টার্ব করে তখন রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরায়। আমরা স্কুল সার্ভিস কমিশন থেকে বিকাশ ভবন টানা লাল কার্ড আর হুইসেল বাজিয়ে মিছিল করব ওই দিন অনশন মঞ্চ পর্যন্ত। 22 তারিখেও অনশনের সমর্থনে, আপনারা প্রত্যেকে এটা ভালো করে শুনুন, প্রত্যেকে শুনুন, 22 তারিখে আমরা অনশনের সমর্থনে 12 ঘন্টার প্রতীকী অনশন ডাক দিচ্ছি মঞ্চে থেকে। 12 ঘন্টার প্রতীকী অনশনের ডাক দিচ্ছি 22 তারিখ 23 তারিখ, দুটো দিন। আপনারা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা 2016 প্যানেলের অন্তর্ভুক্ত আপনারা আসবেন, এবং অন্যান্য শিক্ষক সংগঠনগুলোকেও আমরা আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষ এবং নাগরিক সমাজকেও আমরা আহ্বান জানাচ্ছি ওই দিন যে কেউ আমাদের এই অনশন আন্দোলনের সমর্থনে 12 ঘন্টার যে প্রতীকী অনশন, সেই প্রতীকী অনশনে যাতে অংশগ্রহণ করে, এইটা। আর 23 তারিখ বেলা 11টায় স্কুলে যারা যাবেন, অনেকেই যাচ্ছেন, যেতেই তো যাওয়াটা খুব স্বাভাবিক। যে অংশটা অনশন মঞ্চে থাকবেন না, মানে 23 তারিখে 11টা থেকে 4টে পর্যন্ত আমরা 2016 SLSTর প্রত্যেকটা টিচার তারা স্কুলে পেন ডাউন কর্মসূচি করবে, তারা কোনো কাজই করবে না 23 তারিখে। এবং অন্যান্য টিচারদেরকেও আমরা একই আহ্বান জানাচ্ছি, একই অ্যাপ্রোচ করছি যে আমাদের সমর্থনে আমরা আপনাদের কলিগ, আমরা আপনাদের সহকর্মী, তাই আপনারাও যাতে আমাদের সমর্থনে অন্তত একদিনের পেন ডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। তা এইভাবে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাব। আমাদের আন্দোলনের যে রূপরেখা, যে কর্মসূচি সেগুলো আছে, সেগুলো চলবে বিভিন্নভাবে, বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে চলছে। সকলেই সে অংশগ্রহণ করুন, এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করুন, কারণ অনশন আন্দোলন একটা এক্সট্রিম আন্দোলন। সেই আন্দোলনটা যদি কোনোভাবে ফেলিওর হয়ে যায়, তাহলে আন্দোলনের যে ধারাবাহিক একটা চলমানতা, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে ধাক্কা খাবে। আর সরকার বারবার বিভিন্নভাবে চাইছে এটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন মানে প্রতিবন্ধকতার মাঝখানে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। অনশন আন্দোলন সামান্য একটা র্যালি নয়, যে একটা মিছিল হলো, মিছিলে বক্তৃতা হলো, সেখান থেকে শেষ হয়ে গেল। একটা ডেপুটেশন দেওয়া হলো, ডেপুটেশন দেওয়া হয়ে গেল, আন্দোলনটা শেষ হয়ে গেল। মরণপণ একটা আন্দোলন। আপনারা অনশন মঞ্চে আসুন, অনশন মঞ্চকে যতটা সমৃদ্ধ করতে পারবেন,
যত সংখ্যায় অনশনে বসতে পারবেন, যত সংখ্যায় অনশনে অংশগ্রহণ করতে পারবো, আমাদের যে আন্দোলনের যে চাপ, সেই চাপটা আমরা প্রশাসন বা সরকারের উপর দিতে পারবো। শেষ বিচারে আমরা রিভিউর যে আমরা করেছি, অর্থাৎ আমাদের যে মানে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে পুনর্বিবেচনা, সেই পুনর্বিবেচনাটা আমরা বারবার করতে চাইছি, যে সুপ্রিম কোর্টের কাছে আমরা দাবি করছি যে আপনারা পুনর্বিবেচনার দাবি রাখুন এই অনশন আন্দোলনের মধ্যে। কারণ সুপ্রিম কোর্ট আমাকে মানে দোষী প্রমাণিত করলো না, অথচ আমাকে শাস্তি দিয়ে দিল। কোন আইনের বলে? দোষী প্রমাণ না করে কোন আইনে আমাকে শাস্তি দেওয়া যায়? অন্যের দোষ যদি হয়, তাহলে অন্যের দোষে কোন প্রক্রিয়ায় আমাকে শাস্তি দেওয়া যায়? তাই আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, এই আন্দোলনে, অনশন আন্দোলনে আপনারা আসুন এবং অনশন আন্দোলনকে সমৃদ্ধ করুন। একটা এক্সট্রিম লেভেলের আন্দোলন, এই আন্দোলন চূড়ান্ত আন্দোলন। এই আন্দোলনকে সফল না করতে পারলে আমাদের সত্যিই একটা বড় বিপর্যয় নেমে আসবে। তাই আপনারা আসবেন, অবশ্যই আশা রাখবো। আর আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে কোনো না কোনোভাবে জয় ছিনিয়ে আনতে হবে, এটুকুই বলতে চাই। আর অনেকেই জানেন যে আমরা গোটা ভারতবর্ষের যত মানে এমএলএ এমপি আছেন, নামজাদা এমএলএ এমপি, তাদের প্রত্যেককে আমরা চিঠি করেছি, প্রত্যেককে আমরা মেল করেছি এবং আমরা প্রত্যেকের কাছে সশরীরে পৌঁছানোরও চেষ্টা করছি, যাতে এইভাবে করে আমরা এটা করতে পারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যখন দিল্লিতে ছিলাম 3 তারিখের পর, তখন আমরা রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে সশরীরে দেখা করেছি। তিনি আমাদের জন্য একটা রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিয়েছিলেন। বিহারের 2জন এমপি, তারাও রাষ্ট্রপতিকে আমাদের মানে চিঠি লিখেছিলেন আমাদের বিষয়টাকে পর্যালোচনা করার জন্য। তাই আমরা সবার কাছে যাচ্ছি, যাতে আমাদের বিষয়টা, আমাদের সাথে যে সত্যি অন্যায় হয়েছে, আমরা যে সত্যি জাজমেন্টটা পাইনি, যথাযথ জাজমেন্ট পাইনি, আমরা সেই জাজমেন্টের পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রত্যেকের কাছে যাব এবং যাতে পার্লামেন্টে ওই কথাটা চর্চিত হয়, তার জন্য আমরা দাবি রাখবো। বিধানসভায় আমরা গিয়েছিলাম, স্পিকার নিজে বলেছিলেন যে কেউ যদি বিষয়টাকে উত্থাপন করেন, তাহলে পরে আমরা সেটা নিয়ে চর্চা করব। আমরা চিফ মিনিস্টার এবং বিরোধী দলনেতার কাছেও বিধানসভায় চিঠি পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। চিফ মিনিস্টার বিরোধী দলনেতা ছিলেন না, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় ছিলেন, তাকেও দিয়েছি। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বিধানসভায় বিষয়টা উঠছে, কিন্তু তারা আলোচনা করছেন না। বরং ওটা হওয়া উল্টো ছিল, উল্টো হলে আরো অন্যরকম হতো। যে রাজ্য সরকারের কারণে, এই দুর্নীতির কারণে এই গন্ডগোলটা ঘটলো, বরং বিধানসভায় তাদেরই স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টাকে তুলে সমস্যার সমাধান অন্যভাবে কি করে করা যায় বিরোধীদের কাছে আপিল করা উচিত ছিল। যখন বিরোধীরা তুলছে, তারা নিজেরা সেখান থেকে সরে যাচ্ছে। মানে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা সুন্দর পরিকল্পনা করেছে। এটা এখন বোঝার চেষ্টা করুন। যদি ভাবেন পড়ে উদ্ধার হয়ে যাবেন,